আজকে আমরা শিখবো হচ্ছে যেটা প্রথম বিষয় সেটা হচ্ছে কাস্টম ফিল্ড, এবং কাস্টম ফিল্ড শিখছি কিন্তু বেসিক ডাটা নিয়ে আসতে পারছি, কিন্তু কন্ডিশনাল কাস্টম ফিল্ড আমরা এখনো শিখি নাই। অর্থাৎ কাস্টম ফিল্ডে যে কন্ডিশনাল ডাটা আছে সেটা কিরকম হতে পারে। মোবাইলগুলো একটু সাইলেন্ট করে রাখলে বোধহয় বেটার হয়। কন্ডিশনাল কাস্টম ফিল্ডের ডাটা, মনে করেন যে কাস্টম ফিল্ড হচ্ছে এমন হতে পারে যে আমি যদি কাস্টম ফিল্ড দেই সেক্ষেত্রে আমার এলিমেন্টগুলো শো করবে এরকম। আবার কাস্টম ফিল্ডের ভ্যালু অনুযায়ী আমাদের ডাটা হতে পারে। আবার যদি মনে করেন দুইটা কাস্টম ফিল্ডের ভ্যালু অনুযায়ী ডাটা হতে পারে। ব্যাপারগুলো কিরকম আমি একটু বোঝাই বলি, লাইভ করি আর বোঝাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। খুব সুন্দর করে বুঝে নেবেন এইগুলো, যদি এপিআই গুলো এখনই শিখে নেন প্লাগ ইন ডেভেলপমেন্টের ক্লাসে আপনাদের একদম খুবই সহজ হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে। কাস্টম ফিল্ডেরটা হচ্ছে এটা একটা মোস্ট পাওয়ার ওয়ার্ডপ্রেসের, যেটা দিয়ে আমরা প্লাগ ইন ডেভেলপমেন্টও করতে পারি কাস্টম ফিল্ড দিয়ে। মানে শুধুমাত্র এটা না, আরো অনেক কাজে লাগে এই জিনিসটা। কোন থিমটা যেন ছিল, ইভিনিং না? আচ্ছা, তাহলে আমরা কাস্টম ফিল্ডে কি আনছিলাম? এখানে পেজের স্যাম্পল পেজে যাই। স্যাম্পল পেজের এইটা আনছিলাম না, অর্থাৎ এইটুকু আনছিলাম, আবার আইকনও আনছিলাম। আচ্ছা, তো এখানে দেখেন আমি যদি পেজে যাই, স্যাম্পল পেজ, আমি যদি কাস্টম ফিল্ডটা না দেই, মনে করেন আইকন আমি দিলাম না, একদমই আইকন হবে না, তো সেই ক্ষেত্রে আমি যদি আপডেট করি, এবার এখানে যদি আমি রিফ্রেশ করি অর্থাৎ আমাদের পেজ, সেই ক্ষেত্রে এখানে আমার কিন্তু পেজের যে এলিমেন্টটা অর্থাৎ এই যে আই ক্লাস, এখানে আইকন নাই বলে কিন্তু এটা আসছে। কিন্তু এই যে এই অংশটুকু তো অবশ্যই লোড হচ্ছে, তাই না? এই জন্য কিন্তু জায়গাও নিচ্ছে না, যে হলুদ জায়গাটুকু দেখছেন এই জায়গাও নিচ্ছে। তো আমরা চাচ্ছি যে কাস্টম ফিল্ড যদি না দেয়া হয় সেক্ষেত্রে এই এলিমেন্টটা পুরাটাই শো করবে না, এরকম চাচ্ছি। কেন? অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের একটা টেমপ্লেটে এরকম কাজ করছেন, ইমেজের বর্ডার, বক্স, শ্যাডো এইগুলো দিয়েছেন, এটা আইডিএম ঠিক করবা তো, ঠিক আছে? আইডিএম যাতে এমন ঝামেলা না করে, অথবা আইডিএম দরকারই নেই আমার। হ্যাঁ, তো এখানে আমরা চাচ্ছি যে যদি কাস্টম ফিল্ড না থাকে সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে এরকম মানে ডাটাটা যাতে শো না হয়, কোনো এইচটিএমএলটাই মানে ব্রাউজার প্রিন্ট করবে না, কারণ এটা ব্রাউজার যখন প্রিন্ট করছে তখন এইচটিএমএল এর সাইজ একটু বেড়ে গেছে এবং আমার এই যে স্পেসিংটা নিয়ে নিচ্ছে। তো আমরা চাচ্ছি যে একদমই এই আইকনগুলোই টোটালি আসবে না। তো এটা যদি করতে চাই, এটাকে বলে কাস্টম ফিল্ডের ইফ করে ডাটাটা নেওয়া। আমি এখানে আপনাদের দেখাই, ডাব্লিউপি কন্টেন্ট থিমস, এইখানে আমি যদি যাই যে পেজ, এইখানে তো আমরা এইখানে কাস্টম ফিল্ড নিয়েছি, তাই না? অর্থাৎ এই যে আইকন, তো এখানে এই জন্য আপনাদের বেসিক ইফ ইলস এই জিনিসগুলো লাগবে, অর্থাৎ ইফ ইলস যে ব্যবহার করা এই জিনিস আপনাদের লাগবে। তো পিএইচপিতে ইফ ইলস এর ব্যবহার হচ্ছে কোনো ভেরিয়েবল বা কোনো অংশ যদি হয় সেক্ষেত্রেই কার্যকর হবে এরকম। ইফ ইলস আবার অনেক প্রকারের হয়, ইফ হয় একটা শুধুমাত্র ইফ, যদি হয় সেক্ষেত্রে শো করবে, তারপরে আবার সাথে যদি ইলস লাগাই দিই, যদি না থাকে সেক্ষেত্রে আবার আরেকটা টার্মস শো করবে। আবার এভাবে আপনি অনেকগুলো ইলস দিতে পারেন, অর্থাৎ অনেকগুলো ইফ দিতে পারেন। যদি কাস্টম ফিল্ড ইজ ইকাল টু ব্যানানা সেক্ষেত্রে কলার ছবি শো হবে, যদি কাস্টম ফিল্ড ইজ ইকাল টু আরো অন্য কিছু সেক্ষেত্রে আরো অন্য ডাটা শো হবে, এরকম কিছু একটা। তো আমরা প্রথমে ইফটা শিখে নিই। তো আপনি যদি এখানে সার্চ করেন W3 স্কুলস থেকে বেসিক পিএইচপি শিখবেন, পিএইচপি ইফ এখানে লিখলে আপনি এখানে সবচাইতে ভালো হয় PHP.NET থেকে শেখা, কিন্তু এখান থেকে শেখা আর কোডেক্স থেকে থিম ডেভেলপমেন্ট শেখা একই ব্যাপার। কোডেক্স থেকে থিম ডেভেলপমেন্ট কিন্তু যে কেউ শিখতে পারবে না, অর্থাৎ ওইখানে কিন্তু অনেক কঠিন কঠিন ভাষায় দেওয়া আছে। অন্য কিন্তু টিউটোরিয়াল সাইটে আবার খুব সহজ করে বলা আছে, যেমন ইংরেজিতেও অনেক টিউটোরিয়াল আছে আর আমাদেরও টিউটোরিয়াল আছে, কোনটা দেখে মানুষ ভালো বুঝবে। তো W3 স্কুল হচ্ছে সুবিধা হচ্ছে এখানে যে রেফারেন্স সহকারে দেওয়া আছে, অনেক আপনি ট্রাই করে দেখতে পারেন কোডগুলো, এইরকম আর কি। তো এখানে দেখেন যে পিএইচপি এখানে কিভাবে ব্যবহার করা আছে, যে পিএইচপি ইফ, এখানে আপনি কন্ডিশন দেবেন যে আপনার কি কন্ডিশন, সেই কন্ডিশনগুলো আমরা সেট করা শিখব। তারপরে যদি সেটা থাকে সেক্ষেত্রে আমার এখানে কি শো হবে সেটা এখানে আমি ব্যবহার করব। কিরকম?
আর প্রথমত আমি বলে নিচ্ছি পিএইচপি তে আমি খুবই দুর্বল, একদম মানে মানে হাঁটু ভেঙে পড়ার মতো অবস্থা। তো কোডে কিন্তু সিনট্যাক্স এরর আসতে পারে, তাই বলে মনে করবেন না যে আমি অনেক জানি তারপরে সিনট্যাক্স এরর আসছে। ভাইয়া নিজেই জানেন আমাদের শেখাবে কি। মানে আমি কিন্তু আগেই বলে নিচ্ছি পিএইচপি আমি একদম দুর্বল, কোনো কিছুই মানে কোনো কিছু জানি না বললেই চলে, ঠিক আছে। আপনারা মনে করেছেন যে আমি অনেক কিছু জানি, কিন্তু পিএইচপি তে আমি কিছু জানি না। অর্থাৎ দেখেন এই যে এখান থেকে আমি কপি করে নিয়ে আসবো, যারা ভালো ডেভেলপার তারা কিন্তু কখনোই কপি করে না, ঠিক আছে। তো এখানে পিএইচপি শুরু হওয়ার জন্য, এইচটিএমএল শুরু হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন হয়, এইচটিএমএল এরকম যে কোনো ট্যাগ শুরু করতে হলে আমাদের এরকম প্রয়োজন হয়। তো পিএইচপি শুরু করার জন্য পিএইচপি এরকম। আবার আপনি শর্ট ফর্ম ব্যবহার করতে পারেন, তবে শর্ট ফর্ম ব্যবহার করাটা উচিত না, ঠিক আছে। শর্ট ফর্মটা অনলি পিএইচপি 5 এই ব্যবহার হওয়ার কথা, মানে এটা আপগ্রেডেড ভার্সন। তো সেক্ষেত্রে আমরা শর্ট ফর্মটা ইউজ করব না, সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে অন্য কোনো কোড সাপোর্ট করবে না। আমরা শুধুমাত্র এইটুকু লেখার জন্য কেন শর্ট ফর্ম ইউজ করতে যাব। তো আমি এখানে দিলাম পিএইচপি ইফ, এইখানে কন্ডিশন দিলাম। তো কন্ডিশন সেট করব কিভাবে, তো এখানে আমাদের যে ডাটাটা, এই যে ডাটাটা আমরা একটা ভেরিয়েবল নেব। ভেরিয়েবল নেওয়াটা হচ্ছে পিএইচপির বাইরে আমি এখানে ভেরিয়েবল নিতে পারবো, যে পিএইচপি শেষ আমি একটা ভেরিয়েবল নিলাম, যে এখানে মনে করেন $সাইন আইকন ইজিক্যাল টু, এবার আমি ভেরিয়েবল নিব। ভেরিয়েবল আমি চাচ্ছি যে এইটা, অর্থাৎ আইকন মানে কি বলেন তো এবার। যদি আমি কোনো সময় এখন যদি পিএইচপি যদি আমি সাপোজ আমি ইকো, এখানে আমি যদি এই ভেরিয়েবলটা দেই আইকন, তাহলে আমাদের কি হবে, আইকনটা আসবে কোথায় থেকে, এই যে গেট পোস্ট মেটা অমুক জায়গা থেকে। আমার এতগুলো লেখা লাগলো না। অর্থাৎ যখন অনেক কাস্টম ফিল্ড হবে, প্রত্যেক জায়গায় যদি আপনি এটা লিখতে যান পিএইচপি ইকো এইটা, তাহলে সেক্ষেত্রে অনেক কোড লেখা হইলো। কিন্তু আমি যদি এক জায়গায় সব কাস্টম ফিল্ডগুলো মানে দেই, তারপরে আমার যেখানে যেখানে লাগে সেখানে এই ভেরিয়েবলটাকে কল করব। আবারও বোঝাই বলি যে ভেরিয়েবলটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা এলিমেন্ট নিয়ে নিতে পারছি। মনে করেন আমি চাচ্ছি যে এখানে আমাদের প্রিন্ট হবে হচ্ছে 16, মনে করেন আমার একটা 16 সংখ্যা দরকার, ঠিক আছে। আমরা কি করি, আমরা যখন পোস্ট কোয়েরিতে যাব তখন আমাদের সংখ্যাগুলো লাগবে। দেখা যাচ্ছে একটা পেজে আমি শো করতে চাচ্ছি 10টা পোস্ট, তো 10 তো ওইখানে আমাকে লিখতে হবে। কিন্তু সেটা যদি আমি থিম অপশন থেকে আনতে চাই, সেক্ষেত্রে ওখানে যে 10 ইনপুট হবে সেটা এখানে নিয়ে আসবো। তো ভেরিয়েবল ব্যবহার করব কিভাবে, এখানে আমি মনে করেন যে এই যে পিএইচপি দা টাইটেল আছে না, মনে করেন আমি এখানে এটাই ভেরিয়েবল হিসেবে ইউজ করব। তো আমি এখানে পিএইচপি এখানে আমি দিলাম যে টাইটেল ইজ ইকাল টু দা টাইটেল, এটা দিলাম। তারপরে হচ্ছে এবার দিলাম হচ্ছে কন্টেন্ট ইজ ইকাল টু দা কন্টেন্ট। তো এরপরে আমি এটাকে এবার ডাকবো কিভাবে, এখানে আমি এখানে এটাকে ডাকতে পারি হচ্ছে টাইটেল শেষ, এখানে সেমিকোলন দিতে পারেন একটা টাইটেল। হ্যাঁ, ইকো তো আমার এখানে ইকোর ব্যবহার নাই। তো ইকো আমার লাগছে কোথায়, যেখানে ইকো লাগবে সেখানে ইকো দিয়ে ডাকবো, যেখানে আমার নর্মালি ডাকলে হচ্ছে। এখানে তো আমার ইকো নাই, দা টাইটেলের আগে কি ইকো ছিল, ইকো ছিল না। অর্থাৎ ইকোটা অন্য জিনিস, ইকো হচ্ছে প্রিন্ট করার ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে আমি কাস্টম ফিল্ড নিয়ে আসছি, সেই জন্য আমরা ইকো ব্যবহার করছি। আর এখানে তো আমাদের ইকোর দরকার নেই। হ্যাঁ, আপনি যদি H2 প্রিন্ট করতে চান, না H2 HTML ডাটা এখানে প্রিন্ট হবে না। হ্যাঁ, এখানে এখানে ডা টাইটেল, এখানে যে টাইটেল, এই টাইটেলটা ডাকবে হচ্ছে তার ভেরিয়েবলের যেই ভ্যালুটা, অর্থাৎ সে এইটাকে ডাকবে। ডাকার পরে তাহলে এখানে হয়ে গেল পিএইচপি দা টাইটেল, আর দা টাইটেল হয়ে গেলে সে টাইটেল নিয়ে আসবে এখানে। বুঝতে পারছেন অর্থাৎ ভেরিয়েবল কিভাবে এখানে ব্যবহার করতে হয়। ক্লিয়ার, আরো ক্লিয়ার হবেন যখন আরো প্র্যাকটিস করবেন। তো আমি যেটাতে যাচ্ছিলাম, তো তাহলে বুঝতে পারলেন যে গেট পোস্ট মেটা এটা কি করলাম, আমি আইকন একটা ভেরিয়েবল নিয়ে আমি গেট পোস্ট মেটাটা আলাদা করে দিলাম, যে এখানে যাতে আলাদাভাবে আসে। আর এরপরে আমি এবার ভেরিয়েবল দেব পিএইচপি ইফ আইকন, যদি আইকন থাকে সেই ক্ষেত্রে আমার এখানে ইকো, আমি এই যে এটা নিয়ে আসি, কাট করে এটা নিয়ে আসি, এখানে হচ্ছে ইয়ে করতে হবে,
যদি এখানে আইকন থাকে সেক্ষেত্রে এবার আমি পিএইচপি ইকো, যাই হোক সিনট্যাক্স এরর আছে এখানে, এটা ঠিক করতে হবে। আমি টোটালি ইকো করছি। এইখানে আমি এবার নিতে পারি যে ডলার সাইন আইকন মানে কি এবার বলেন তো, এইটা কেন ওই যে এত দূর কেন গেলাম, আমি একটু সিনট্যাক্স এরর আছে, আমি আপনাদের বোঝাই দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। এটা কেন করলাম, অর্থাৎ যদি এখন যদি আমি এটা ব্যবহার করি সেক্ষেত্রে যদি কেউ আইকন না দেয় টোটাল এই ডাটাটাই কিন্তু প্রিন্ট হতে পারছে না। বুঝতে পারছেন কেন ভেতরে নিয়ে নিলাম? আচ্ছা আবার বলি, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি আবার বলে বোঝাই দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা বাইরে যখন নিলাম এটা আমাদের ছিল কোথায়, মনে করেন ই ফিল্ড ছাড়া যদি আমি ব্যবহার করতাম, এইভাবে ব্যবহার করছি তাই না? এইভাবে ব্যবহার করার কারণে আমরা দেখছি যে এইখানে যখন আমরা এখানে ইন্সপেক্ট করে দেখছি তখন এখানে আইকন আসছে না, কারণ আমরা এটাতে আইকন ব্যবহার করিনি। কিন্তু আমরা চাচ্ছি যে টোটাল এই ডাটাটাই প্রিন্ট হবে না, যখন ব্যবহার করবে না তখন এটাই থাকবে না, এরকম। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এইটা হচ্ছে ইফের মধ্যে নিয়ে নিলাম। যদি এখানে বলা হচ্ছে যে যদি আইকন ব্যবহার করে সেই ক্ষেত্রেই আমার এই ডাটাটুকু প্রিন্ট হবে, আর যদি আইকন না থাকে সেক্ষেত্রে এখানে যাই থাক না কেন প্রিন্ট হওয়ার কোনো যৌক্তিকতাই নাই, অর্থাৎ প্রিন্ট হবে না। এটাই হচ্ছে ব্যবহার। আর এরপরে আমি যখন ইফ ব্যবহার করব, ইফের জন্য এখানে পিএইচপি ইনডিফ করে দিতে হবে, অর্থাৎ ইফ শেষ করতে হবে। এখানে ইফ শেষ না করলে কিন্তু হবে না। যেমন এখানে আপনি যদি দেখেন হোয়াইল শুরু করছে এখানে, এই যে ইফ হ্যাভ পোস্ট, সেক্ষেত্রে এখানে নিচে দেখেন যে এখানে ইনডিফ করছে। তারপরে ইফের পরে আছে হোয়াইল করার পরে এখানে ইন্ড হোয়াইল, অর্থাৎ ইন্ড হোয়াইল করে শেষ করছে। তো আমি এখানে যেভাবে আছে সেভাবেই দেই, অর্থাৎ আমি কোডটা সহজ করে দেই আরো। তো আমরা এইটা এই অংশটুকু তো বুঝতে পারছেন তাই না? তো এবার আমি এখানে দেই পিএইচপি ইফ তো আমি এখানে হচ্ছে ইফ স্টেটমেন্ট দেই হচ্ছে আইকন, তাই না? আর এখানে এবার আমি লিখলাম এইটা, এখানে হবে আমার ইকো আইকন, তাই না? আমার তো এত বড় লেখার এখন দরকার নাই, দরকার আছে? তারপরে এবার নিচের অংশটাকে এটুকু একবারে লেখা হয়েছে তো এই জন্য বুঝতে অসুবিধা হচ্ছিল। এক মিনিট আমি প্রশ্ন নিচ্ছি। হ্যাঁ বলেন। ইফ শুরু করলে আপনাকে এখানে ইনডিফ ব্যবহার করছে, আমি মানে আপনার এই স্পেসিফিকলি প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ আমি জানি যে ইফ শুরু হলে ইফ শেষ করতে হবে। হয়তো কোনো এরকম কোনো কিছু আছে যে শেষ না করলেও হয়, যেমন এইখানে W3 স্কুলে দেখলাম যে ইফ শুরু না করলে এখানে ডাটা দিলে হবে। আচ্ছা আমি মানে এই ব্যাপারে আর বেশি বলতে পারবো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক কোনো একটা কিছু হয়তো হবে। যে আমি একটু এইভাবে আপনাদের বোঝাচ্ছি যে ইফ যদি শুরু করেন সেক্ষেত্রে আবার ইনডিপ দিয়ে শেষ করে দেন, কারণ ওয়ার্ডপ্রেসে এখানে ইফ দিয়ে শুরু করছে, আমি দেখছি যে নিচে ইনডিপ দিয়ে সে হচ্ছে শেষ করছে, এরকম আর কি। ঠিক আছে, তো এখন আমি যদি এখানে যাই দেখি সিনট্যাক্স এরর হয় কিনা। আমি পিএইচপি লিখলেই ভয়ে থাকি যে সিনট্যাক্স এরর হয় কিনা, তো এখন হয়ে গেছে আর কি। তো এখন দেখেন এখানে কিন্তু জেনারেট হয় নাই, হয়েছে আইকন নামের কোনো কিছু আছে। কিন্তু এখন যদি আমি আবার আইকন দেই, অর্থাৎ আইকন হোম, সেক্ষেত্রে এখন আমাদের হোম যে আইকনটা, অর্থাৎ আইকন সে পাবে তারপরে জেনারেট করবে। বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ শিওর, অবশ্যই আমি আরেকবার বোঝাবো। সেটা হচ্ছে আমরা যেটা করলাম এখানে অনেক বড় এইটার কিন্তু কাজ কিন্তু এই ইফের সাথে সম্পর্কিত না, গুলাই ফেলেন না, কিন্তু এইটার কাজ কিন্তু আলাদা। ঠিক আছে, এটার করলাম কি আমি আলাদা ভেরিয়েবল নেওয়া শেখাইলাম আপনাদের, অর্থাৎ ভেরিয়েবল নিলে বড় বড় কোডগুলোকে উপরে যে জায়গায় রাখার দরকার রেখে আমি পরবর্তীতে সেগুলোকে ডেকে নিতে পারি আস্তে আস্তে। যেমন আমি এখানে আপনাকে ক শাখা খ শাখা
এইভাবে আমি বলে যদি বলি যে ক শাখার গুলা ক্লাস থেকে চলে যাও, সেক্ষেত্রে সবাই কিন্তু চলে গেল, আমাকে বলা লাগলো না যে অমুক যাও অমুক যাও অমুক যাও অমুক যাও, এভাবে বলা লাগলো না। তাহলে আমি কোডগুলা এক জায়গায় করে নিলাম একটা ভেরিয়েবল নিয়ে, সেই কোড সম্পর্কে কি হবে। যখনই এভাবে আমি ভেরিয়েবল করে নিলাম, তারপরে এবার বললাম কি, যদি সেই ভেরিয়েবলটা থাকে, অর্থাৎ যখন আমরা আইকন দিব তখনই তো সেটা চলে আসবে, তাই না, তখন তার ভ্যালুটা আসবে। তো যদি এইটার ভ্যালু কাস্টম ফিল্ড থেকে আসে, সেই ক্ষেত্রেই আইকনটা লোড হবে, অন্যথায় লোড হবে না। আর এবার আপনি যদি মনে করেন যে এইখানে আপনি চাচ্ছেন যে এলস ব্যবহার করতে, পিএইচপি এলস ব্যবহার করে এবার আপনি যদি না থাকে সেক্ষেত্রেও অন্য একটা ডিফল্ট আইকন দেখাবে, কারণ দেখা যাচ্ছে আমার পেজের জন্য আমি হোম আইকনটা রাখবই, ইউজার যদি আইকন নাও দেয় ডিফল্ট ভাবে হোম আইকনটা শো করবে। আপনারা এই অংশটুকু বুঝছেন কিনা আমাকে বলেন, আমি আবার বোঝাতে রাজি আছি। বুঝতে পারছেন? টিউটোরিয়াল দেখলে আরো ক্লিয়ার হবেন, সমস্যা নাই, যেহেতু আপনারা প্রশ্ন করছেন প্রশ্নের উত্তর এর মধ্যে আছে, টিউটোরিয়াল দেখলে আরো ক্লিয়ার হবেন। তো এখন আমরা চাচ্ছি যে ইফ ইলস শিখতে। এখানে ইফ ইলস এর কোড দেওয়া আছে, যে এখানে দেখেন যে এখানে আসলে কোডগুলো একবারে ব্যবহার করা আছে, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আর একবারে ব্যবহার করা থাকলে সেখানে আবার ইকো করে তার মধ্যে এইচটিএমএল ডাটা আনতে হয়। আমি আসলে এটাও জানি না যে ইকো করে কেন এইচটিএমএল ডাটা আনতে হয়। তো আমি আলাদা আলাদা করে আপনাদের দেখাচ্ছি, এইভাবে দেখে বুঝতে আপনাদের সুবিধা হবে এবং এভাবে ব্যবহার করতেও সুবিধা হবে। তো এখন আমি ইলস এর কাজ দেখাচ্ছি যে কিভাবে আপনি ইলস ব্যবহার করবেন। পিএইচপি ইলস আচ্ছা, এখানে একটা এটা হবে কিনা আমি এটাও শিওর না, দেখি কি হয়। আচ্ছা, সিনট্যাক্স এরর আসে নাকি আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি। হ্যাঁ, আসে নাই। তো এবার আমি একটা পেজ তৈরি করি, টেস্ট, আর শুধুমাত্র আমি এখানে দিব কি সাবটাইটেল, টেস্ট সাবটাইটেল। তারপরে এবার পাবলিশ করে যদি দেখি হোম আইকন আসছে, তাহলে বুঝবো যে আমাদের কোডটা ঠিক আছে, অর্থাৎ ঠিক নেই। আচ্ছা, এখানে আমি এই দেখেন, আমি চাচ্ছি কি, ও এখানে এটা হবে না, এটা হবে হচ্ছে হোম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখি। আচ্ছা, কি ঠিক আছে কি ঠিক নাই এবার আমি বলে দিচ্ছি। এখানে আমি এবার কোডটা লিখলাম কিভাবে, এর আগের অংশটুকু তো বুঝতে পারছেন, ঠিক আছে। তো এবার আমি চাচ্ছি যে এখানে আইকন না দিলে তো আইকন একেবারেই আসছে না, কিন্তু আমি চাচ্ছি যে এখানে যদি আইকন নাও দেয় সেক্ষেত্রে হোম আইকনটা ডিফল্ট ভাবে থাকবে, যদি আইকন না থাকে ডিফল্ট ভাবে থাকে। তাহলে আমাকে এমন ভাবে কন্ডিশন দিতে হবে যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে হোম আইকনটা আসুক। তো সেই জন্য আমি এখানে বলে দিলাম যে এই অংশটা তো বুঝছেন যে ইফ আইকন হলে এই আইকন ইকো করে এই আইকনটা আসবে। তারপর আমি কি করলাম, এলস করলাম। অর্থাৎ এলস মানে হচ্ছে যদি এই কন্ডিশনটা ফলস হয়, অর্থাৎ এই কন্ডিশনটা যদি না থাকে সেই ক্ষেত্রে ডিফল্ট ডাটা ফল ব্যাক করবে। অথবা আপনি যদি এখানে দিয়ে দেন পি নো ইউ হ্যাভ টু সেট আপ আইকন, তো আমি যদি এটা দেই সেক্ষেত্রে এখানে দেবে যে ইউ হ্যাভ টু সেট আপ আইকন, তুমি আইকন সেট আপ করো নাই বলে এখানে ওটা শো করছে। আমি যখনই এখানে এডিট পেজে গিয়ে এখানে আইকন দিয়ে দিব তখন ওইটা তার প্রিন্টই হবে না, কারণ তার আগের স্টেটমেন্ট সে পাচ্ছে। সেক্ষেত্রে এবার ওইটা আইকনটা না এসে এখানে আসবে হচ্ছে যে ফেসবুক আইকন, ওইটা তো প্রিন্ট হওয়ার পর্যন্ত যাবেই না, কারণ সে হচ্ছে এই পর্যন্তই তার ভ্যালু পেয়ে গেছে, এলসে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যে ব্যাপারটা এরকম যে শেষ বিচারের দিন আমাদের বিচার হবে, তারপরে যদি বলে যে তুমি জান্নাতে যাও, তাহলে তো আমাদের জাহান্নামে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ আমরা জান্নাত পেয়ে গেছি। ব্যাপারটা হচ্ছে এরকম। তো সে যখন ডাটা পেয়ে যাবে তখন তো তার আর ইলসে আসার প্রশ্নই আসে না। ক্লিয়ার, বুঝতে পারছেন? তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে ডাটা থাকলে শুধু থাকলে ডাটা নিয়ে আসতে হবে, আর আরেকটা হচ্ছে ডাটা থাকলে ডাটা নিয়ে আসবা, আর যদি ডাটা না থাকে তাহলে অন্য জিনিস নিয়ে আসবা, ঠিক আছে, অর্থাৎ ডিফল্ট যেটাই আমি দেই সেটা নিয়ে আসবা। এরপরে আরেকটা বিষয় আছে, না ভাই এই যে দেখলেন না হেলথ যাই হোক। তো এরপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আরো কিছু টার্মস এর সাথে যুক্ত করে দেওয়া যায়। মনে করেন যে এইখানে আমি
আরেকটা টার্মস দিতে চাই যে যদি আইকন দেয় তারপরে হচ্ছে এখানে আপনার আচ্ছা ওইটা হচ্ছে এরপরে দেখাবো, কারণ এরপরে ওই সিচুয়েশন আসুক তারপরে দেখাবো, এখন দেখালে হবে না। অর্থাৎ পোর্টফোলিওতে ওইটা হবে, পোর্টফোলিওতে যখন আমরা যাব তখন ওইটা। তাহলে এই দুইটা জিনিস শিখে রাখলাম, এই দুইটা জিনিস আমাদের হয়ে গেল। আমরা আইকনগুলো এখানে সেট আপ করি, এখানে হোম আইকন ডিফল্ট ভাবে দিয়ে দেই, তাহলে এটা এখানে থেকে যাবে। এই কোডগুলো কিন্তু আপনারা রেখে দিবেন, ঠিক আছে? এখানে আরো দুইটা জিনিস শেখার আছে, সেই দুইটা জিনিস হচ্ছে যখন আমরা এটাতে থিম অপশন দিব তখন ওই দুইটা জিনিস শেখার আছে, যে সেখানে যদি ভ্যালুটা ইকুয়াল হয়, যেমন দেখা যাচ্ছে যে আমি এখানে 3 রকমের হোম পেজ ইফেক্ট দিব, ওইখানে আপনার থাকবে রেড, গ্রিন, ব্লু। তো ওখানে স্টেটমেন্ট দেওয়া হবে যদি রেড সেট আপ থাকে সেক্ষেত্রে রেড সিএসএসটা তুমি লোড করো, অর্থাৎ রেড সিএসএস আলাদা থাকবে। আবার যদি গ্রিন থাকে তাহলে গ্রিন সিএসএস, অর্থাৎ স্পেসিফিক। যদি গ্রিন থাকে গ্রিন, রেড থাকলে রেড, এইভাবে আর কি। এটা আপনি থিম অপশনে গিয়ে এটা বাকিটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে এভাবে বাংলা থাকলে টোটাল আপনার সাইটটা বাংলায়, যে আপনার ডাটাগুলো বাংলায় কল হবে, এরকম আর কি। আচ্ছা, তাহলে এই অংশটুকু গেলাম, অর্থাৎ আমরা ওইটা শিখলাম। নেক্সট কি আছে? সেভ করে ফেলি না, কোন সময় আবার